সব চামড়া চামড়া না, দেখতে চামড়া। সবাই যে কাজটুকু করে, চামড়াটা যত দিন যাচ্ছে আস্তে আস্তে মাদ্রাসাগুলিকে দিয়ে দেওয়া হয়। একটা গরু, আমি লাস্ট টাইম একটা গরু জবাই করছি এখানে, বর্ষায় আইসা উপরে নিচে দেখা বলে যে 35,000 টাকা লাগবে। বলে কিসের? ওই যে চামড়া খুলে আপনারে কুট্টা বাইটটা দেবো। আমি শুধু, সে যখন বললো যে আমি ঢাকা ইউনিভার্সিটির অন্য সাবজেক্ট নিয়ে বলছে, লেখাপড়া করছি, কিন্তু হাদিস যেটা বলছে আমি শুধু তাকাইলাম, সে আগে কোনো মাদ্রাসায় গেছিল কিনা। আসলে ঈদের দিন আমাদের বিভিন্ন ডাটা, যে এখন পর্যন্ত যতগুলি ডাটা আমরা পেয়েছি, কত কোরবান দেওয়া হয় 1 কোটি আমরা ধরে নেই প্লাস মাইনাস। এদেশে মানুষ আছে 18 কোটি ডাটা অনুযায়ী। একটা গরু বা ছাগল এভারেজ যদি আমরা 2 জন করে লোক ধরি, ঈদের দিনে আমাদের 2 কোটি লোককে এই গরুর চামড়া ছেলানো থেকে শুরু করে মাংস বাটা সবকিছুর সাথে জড়িত থাকতে হয়। 18 কোটির মধ্যে যদি 2 কোটি হয়, আমার মনে হয় কোয়ান্টিটিটা অনেক হাই। আমি যা বুঝাতে চাচ্ছি, এখানে যারা মাংস প্রক্রিয়ার সাথে জড়িত কিছু লোকও এখানে নিয়ে আসা হয়েছে। সারা দেশে কতজন লোক আছে যারা মাংস প্রক্রিয়ার সাথে, অথবা আমরা খাঁটি বাংলা ভাষায় বলি কসাই, কতজন আছেন? এদের পক্ষে কি সম্ভব 1 কোটি গরুর চামড়াকে পরিষ্কার করা? না। আমরা যারা কোরবান দেই, আমরা অনেকে শখ করে কোরবান দিতে যাই, চামড়া খিলাত ছোলা থেকে শুরু করে মাংস কুটা পর্যন্ত। মাংস কুটতে পারেন, কোপাইয়া টুকটা, কোনোটা বড় হইব, কোনোটা ছোট হইব, কিন্তু চামড়া খোলাটা খুব সহজ কাজ না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বা সৌভাগ্যজনক হলেও সত্য, আমিও চামড়া, কাঁচা চামড়ার সাথে জড়িত। আজকে না, বহুদিন আগে থেকে, বহু বছর, বহু যুগ আগে থেকে। সুতরাং সাবজেক্টটার ব্যাপারে আমার কিছু ধারণা আছে। সবচেয়ে কঠিনতম কাজ গরুর পরিষ্কার পরিচ্ছন্নতা করে মাংস কুটার মধ্যে একমাত্র কঠিনতম কাজ চামড়াকে আলাদা করা। সাধারণত কোরবানের মাংস যেটা, কোরবান যেটা দেওয়া হয়, এটা মোটা তাজা করা হয়, তার মানে চামড়ার নিচে থেকেই চর্বি শুরু, প্রচুর ফ্যাট জমা থাকে, এবং এই ফ্যাটের উপরে ছুরি চালানো সবচেয়ে কঠিন কাজ। আপনি 1-1.5 মিনিট ছুরিটা চালানোর পরে মনে হবে এটা ভোঁতা হয়ে গেছে, কারণ এটার উপরে চর্বি জমে যায়। আমি এই লাইনের লোক বলে, আমি ডাইরেক্ট কষাই না, বাট এই লাইন আমি বুঝি। সুতরাং মানুষ মনে করে কি ছুরি আছে ভোঁতা, আসলে না, ওর ভিতরে লোহার স্টিক আছে, ডাইনে টানতেন, বামে টানতেন, তারপরে বলতেন, দেখবেন চালু হয়ে গেছে। এখন প্রশ্ন, 1 কোটি গরুর জন্য 2 কোটি লোক কোথায় পাবেন আপনারা? মূল সমস্যাটা আমি ওটা নিয়েই কথা বলতে চাই আজকে। এবং আপনারা আমাদের ডাটা দেখেছেন, $1 বিলিয়ন প্লাস চামড়া রপ্তানি। সারা বছরে যত চামড়া, আপনাদের কাছে মনে হবে সবই চামড়া, আমি বুঝি, এই প্রফেসর সাহেব বুঝে, সব চামড়া চামড়া না, দেখতে চামড়া, আসলে চামড়া না। এমন চামড়া আছে 30 ফুটের চামড়া 30 টাকাও কেউ মূলাবেন না আপনার। আবার এমন চামড়া আছে 20 ফুটের চামড়া 2500 টাকা, 3000 টাকা বলে টানাটানি শুরু করবে। ওইখানে চামড়াতে কোয়ালিটি আছে। কোয়ালিটিটা শুরু হয় গরু যখন বেঁচে থাকে তখন ট্রিটমেন্টের উপরে। যদি এর ভিতরে কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, আপনি নিজেও জানেন না চামড়াটা নষ্ট হয়ে গেছে,
চামড়া হয়তো অনেক মোটা তাজা গরু হবে এক সময়, কিন্তু চামড়াটা শেষ। হাওড়া এলাকার যত গরু আছে খুব ভালো চামড়া হয় না। এর প্রধান কারণ, হাওড়া এলাকার গরুতে বড় বড় মাছিয়ে কামড়ায়। আমরা মনে করি আমরা মাছিয়ে কামড় দিলে থাপ্পড় দেই, বা মশায় কামড় দিলে, গরু তো আর থাপ্পড় দিতে পারে না। তো মাছি যে ছিদ্রটা করে, এক সময় মাছি চলে যায়, সে গরুও তার জীবন যাপন করে, যে চামড়ায় যে ছিদ্রটা হয় তার মৃত্যু পর্যন্ত ওই ছিদ্র আর ঠিক হয় না। প্রফেসর সাহেব যে কথা বলল, যখন এটা ফিনিশিং এ যায় তখন এরা জালির মতো দেখায়, 2 পয়সার ভ্যালুও নাই এটার। আসেন আসল কথাতে আসি। আমরা এই চামড়াগুলিতে, তারপরেও এই 1 কোটি চামড়ার প্রায় 60% এ গ্রেড চামড়া বের হয়। আমি আবারও বলছি, আমি ওই লাইনের লোক বলে কিছু ধারণা আমার আছে। এবং এই 60 গ্রেড চামড়াই সারা বছরের জন্য কোয়ালিটি চামড়া। এই 60 গ্রেড চামড়া থেকে কয়েক বিলিয়ন ডলার ফরেন কারেন্সি আর্ন করা হয়। এখন এই চামড়াটাকে কিভাবে আমরা ছিলার যখন আমরা চামড়া খালাই, ওই সময় আর একটা কোয়ালিটি কন্ট্রোল মূল। আমরা চামড়াটা যখন খালাই তখন ওই যে মনে করি একটু ছুরির মাথা আনা লাগছে, ছিদ্র তো হয় নাই, কিচ্ছু হয় নাই, কিন্তু চামড়াটা যখন ট্রেনিং এ নিয়ে যায় তখন এটার ভিতরের মাংসটাকে ফেলে দিতে হয়। ওইটা যখন ফেলে দেয় তখন আপনার যে দাগটা, এটা এই দিক থেকে ওই দিকে ক্লিয়ার দেখা যায়, 2 পয়সার ভ্যালুও নাই ওই জায়গাটা। আসেন সলিউশনে। এখানে মুফতি সাহেব আছেন, অনেক মাদ্রাসার শিক্ষকেরা আছেন। আমার একটা ব্যক্তিগত প্রস্তাবনা, আমার মনে হয় বাংলাদেশে যত গরু ছাগল জবাই হয়, যত দিন যাচ্ছে, আগের দিনে চামড়া রাখতো, চামড়া বিক্রি করে গরিবেরা আসলে পরে 2 টাকা 1 টাকা করে গরিব মানুষকে দিত। আমি কোথাকার এলাকা, অন্য কোনো এলাকার অবস্থা জানি না, আমার এলাকায় 10 গ্রাম পুরা ফকির একটা পাওয়া যায় না। আমরা 10 টাকা নেওয়ার ভুগি নাই। তো ঘটনাটা কি হয়, সবাই যে কাজটুকু করে, চামড়াটা যত দিন যাচ্ছে আস্তে আস্তে মাদ্রাসাগুলিকে দিয়ে দেওয়া হয়। এই ট্রেন্ডটা, এই প্র্যাকটিসটা বেড়ে যাচ্ছে এবং এটা ভালো। কারণ চামড়ার যারা গরু কোরবান দেয় তারা চামড়া বিক্রি করে টাকা খায় না, এটা ফিজাবিলিল্লাহ দিয়ে দিতে হয়। যেহেতু মাদ্রাসাগুলিতে দেওয়া হয় এবং জবাইয়ের প্রশ্নে এত হুজুরও পাওয়া যায় না, মাদ্রাসার ছাত্ররা এবং শিক্ষকেরা জবাইয়ের কাজটুকু করে। এই কারণে মাদ্রাসাতে যেহেতু চামড়া দিয়ে দেওয়া হয়, এই কারণে বর্তমান আমাদের সরকার, এই সরকার কয়েক কোটি টাকা বাজেটে মাদ্রাসাগুলিতে ফ্রি লবণ দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারণ ওই যে এক হুজুর বললো যে ঠিক সময় লবণটা পাওয়া যায় না, এনাফ টু এনাফ লবণ দিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে ডিসির মাধ্যমে ফ্রি। এখন চামড়ার ব্যাপারে আপনি দেখেন, ঢাকার শহরের ভিতরে একটা গরু, আমি লাস্ট টাইম একটা গরু জবাই করছি এখানে, বর্ষায় আইসা উপরে নিচে দেখা বলে যে 35,000 টাকা লাগবে। বলে কিসের? ওই যে চামড়া খুলে আপনারে কুটটা বাইটটা দেব, 35,000 টাকা। ভাই আমি 70 টাকা পর্যন্ত গরু দেখছি, ভালো গরু, আর এখন এক চামড়া ছোলাইতেই নেয় 35,000 টাকা। আর সে কুটা মানে কি, শুধু বডিটা সেপারেট করে দিয়ে চলে যাবে। আমার প্রশ্ন, হুজুরেরা যেখানে আছেন দেখেন তো, এটা তো হালাল কাজ। মাথার সাথে যারা লেখাপড়া করে, আমি ছোটকাল থেকে ব্যবসা করি ভাই, যখন ক্লাস 1-2-তে পড়ি তখন আমি ব্যবসা করি, জগতে কোনো সমস্যা নাই। এই মাদ্রাসার ছেলেবেলেগুলিতে বাংলাদেশে প্রায় 1 কোটির মতো ছাত্র আছে, মাদ্রাসাতে পড়ে। এরা জবাইও করে, এরা ধর্মীয় ভাবে লেখাপড়া করে। এদেরকে যদি ট্রেনিং দেওয়ানো হয়, 2টা, এক, চামড়াটা আপনারা পেয়ে গেলেন আপনাদের মাদ্রাসায়, আমরা লবণ দিয়ে দিলাম, ওই চামড়াটা প্রপারলি আপনারা প্রিজার্ভ করতে পারলেন, ন্যায্য মূল্য পাবেন,
দিল, আপনার মাদ্রাসারও কয়েক লক্ষ টাকা আনলো। আপনাদের যে ছেলেমেয়েরা আছে, এটা তো ভালো কাজ, এটা তো লজ্জার কিছু নাই। আপনি যদি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, 1 বছর একটু নাড়াচাড়া হবে চুরি, 2য় বছর হাত পাকা হয়ে যেত। যদি যা করে ওই লোকগুলি, ওই যাদের কোরবান দেওয়া হয়েছে তার কাছ থেকে হয়তো 5-10 হাজার টাকা এক্সট্রা একটা বকশিশ পেয়ে গেলেন। 10,000 টাকা যদি একটা ছেলে চামড়া মাংসটাকে একটু সেপারেট করে, ঈদের দিনে সবাই কাজ করে, শুধু সেপারেট করে দিয়ে একটা ছেলে যদি 10,000 না 12,000 টাকা না 15,000 টাকা যদি তাহলে প্রত্যেক মাসে এভারেজ 1,500 টাকা তার পকেট খরচটা হয়ে গেল পুরো বছরের জন্য। হিসাবটা একটু মিলে যায়। যদি আপনারা হন তাহলে আমরা সরকারের পক্ষ থেকে এই প্রজেক্টে আমরা হাত দেব। আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়ানো, যাতে করে কোনো অবস্থাতে সারা যত কোরবান হবে এত চামড়া পরিষ্কার করা বা কষাই পাওয়া সম্ভব নয়। আপনারা চামড়াটা নিয়ে যাচ্ছেন, আপনাদেরকে দিয়ে দিচ্ছে, একই সাথে আপনারা যদি চামড়াটাকে ছিলাবার দায়িত্বটা এবং ফুটার দায়িত্বটা মধ্যখানে আপনারা ছেলেবেলেগুলি ভালো কিছু টাকাও পেয়ে গেল। ব্যাপারটা আপনাদের বিবেচনায় নেওয়ার জন্য আমরা অনুরোধ করবো। আপনারা আমাদের মিনিস্ট্রিকে জানাইলে আমরা এরপরে থেকে আমরা শুরু করব না, কোরবানের আগে থেকে নয়, কোরবানের আগে না, সারা বছরে এই ট্রেনিংটা আমরা কন্টিনিউ করব। একবার যদি ট্রেনিং দেওয়া যায়, আপনার মাদ্রাসাতে যদি 200টা ছেলেবেলে থাকে ম্যাচিউর যারা, এর ভিতরে 100 জন যদি ট্রেনিং নেওয়া যায়, তারপরে যত পিছনের ছেলেবেলেরা আছে 100 জনেই বাকিদেরকে ট্রেনিং দিবে। একবার ট্রেনিং দেওয়ার পর বাকি জিন্দিগি আর ট্রেনিং এর দরকার হবে না। অটোমেটিক্যালি চামড়ার কোয়ালিটি ভালো হবে, ছেলেবেলেরা ভালো পয়সা পাবে, যারা কোরবান দেয় তারা হ্যাপি থাকবে যে না ঠিক আছে। বলতেছেন চামড়ার দাম পাওয়া যায় না, এখানে উনি একজন প্রফেসর মানুষ, আমি কোনো আমলে ট্যানারির মালিক ছিলাম। সুতরাং বাস্তবতা কি জানেন, বেঙ্গল মিটের কাছে যান, দেখেন 2,500 থেকে 3,000 টাকা চামড়া টাকা অ্যাডভান্স বুকিং দিয়ে লাইন ধরে থাকে। এখন কোরবানের সময় কেন দেয় না? ওই যে কোয়ালিটির প্রশ্নে তারা সিকিউরড হয় না। তাই আপনারা যখন সিলতে যাবেন তখন দেখবেন এই ট্যানারিওয়ালারাই আপনাদেরকে বলবো, এই ময়ালের গরুগুলি আমি কিনবো, হুজুর আপনার এখানে আসার পরে চামড়ার নিচে যে চর্বিটা আছে এটা পরিষ্কার করে তারপরে লবণটা দিয়েন, কারণ চর্বি রেখে যদি আপনি লবণ দেন ওই লবণ চামড়াতে যায় না, ওই লবণের কেন ভ্যালু নাই, ওইটা আপনি শিখে যাবেন, আমার কেন দরকার নেই। আমাদের আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু যে সঠিকভাবে কোরবান দেওয়া এবং কোয়ালিটি কোরবান দেওয়া, গরুকে অসুস্থতা থেকে রক্ষা করা এবং বৈদেশিক কারেন্সি যেই সোর্সের মাধ্যমে আসে চামড়া, ওইটার কোয়ালিটি মেনটেন করে সুন্দরভাবে করা। চামড়ার কোরবানের পরে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশ্নে মানুষ অনেক সচেতন হয়ে গেছে। আমি বক্তব্যের শেষ প্রান্তে এসে আমার প্রতিমন্ত্রী একটা সুন্দর বক্তব্য দিয়েছে। আমি শুধু সে যখন বলল যে আমি ঢাকা ইউনিভার্সিটির অন্য সাবজেক্ট নিয়ে বলছে লেখাপড়া করছি, কিন্তু হাদিস যেটা বলছে আমি শুধু তাকাইলাম সে আগে কোনো মাদ্রাসায় গেছিল কিনা। হ্যাঁ, এটা তো অনেক মুক্তিরও সাহস বলে না, কিন্তু বুঝা ফেলছে সে। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, আসলেই এটা একটা হালাল কাজ কোরবান। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে। আমি আজকে বক্তব্যে এখানে যারা উপস্থিত আছেন তারা সহ সারা বাংলাদেশের মানুষকে বিনীত অনুরোধ করব, কোন পাচার করা গরু দিয়ে কোরবান দেওয়া ধর্মীয় ভাবে কতটুকু সঠিক হচ্ছে ব্যাপারটা বোধহয় বিবেচনা করা উচিত। আমাদের দেশে যে পরিমাণ গরু, ছাগল, মহিষ উৎপাদিত হয়েছে, সারা বছর এই কোরবানি করার পরেও আগামী বছরের জন্য লালন পালন করার মতো গরু, ছাগল, ভেড়াও অনেক থাকবে। আমরা যেটা বলি 1,22,00,000 আমাদের আছে, আমারও গরুর ফার্ম আছে।
মাননীয় প্রতিমন্ত্রী আমার কবে একটা বড় গরু আছে কিনবে, আমার এই বড় ওটা লইয়া বিপদে আছি কার কাছে বুঝছো না। আমি গরু মোটা তাজাও আমার আছে, এটা শখে করি ভাই, এটা আসলে মূল ব্যবসা না। গাভী আছে, দুধ দুধ খাই, তো বাচ্চা যা হয় ওগুলি আর বিক্রি করি না, কারণ কোন গরুর যা তাই না আবার পালবো। ওইগুলিও পুরো বছর মাঠ আছে, ঘাস আছে, খাচ্ছে, আস্তে আস্তে মোটা তাজা হয়। ওইগুলি নিজেরে 2-3টা লাগে কোরবানের ভিতরে, আত্মীয় স্বজন সব মিলে 30-40টা এমনি বিক্রি হয়ে যায়। ওই জন্য নিজেই পালি। ওরে বললাম যে ভাই আমারও তো একটা বড় আছে, বোধহয় বেচতে পারবো না, নিজেই কোরবান দিতে হইব, অনেক বেশি বড়, আমার ঘরের বাচ্চা। এগুলি যা বুঝাতে চাচ্ছি, অনেক বক্তব্য দিলাম, যা বুঝাতে চাচ্ছি বাংলাদেশ পশু সম্পদে স্বয়ংসম্পূর্ণ। আবারও রিপিট করছি, বাংলাদেশ পশু সম্পদে এই মুহূর্তে স্বয়ংসম্পূর্ণ আছে, ইনশাআল্লাহ আগামী দিনে আরো অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ। সুতরাং আমরা যারা বাংলাদেশের নাগরিক তাদেরকে সচেতন হতে হবে, বাংলাদেশের ফার্মার যারা আছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের। আমরা সবাই যদি দেশ নিয়ে চিন্তা করি তাহলে এই দেশ এগিয়ে যাবে। কারণ কোনো ষড়যন্ত্র বাংলাদেশকে দাঁড় করিয়ে বা পিছু নিতে পারবে না।